সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জেডএসআরএম ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় রাষ্ট্র গঠনের সুযোগ কতটা কাজে লাগছে। বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন তিনজন গুরুত্বপূর্ণ অতিথি। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিন। আমাদের সঙ্গে আছেন নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ। আছেন মোস্তাফিজুর রহমান বাবুল, জলবায়ু বিষয়ক সম্পাদক বিএনপি। একেবারে ডান দিকে আছেন সাদেক আল আরমান, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তিনজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। দর্শক জানিয়ে রাখি, আজ এক যুগ পর সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কুশল বিনিময় হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। সেই জায়গায় প্রধান উপদেষ্টা বলেছেন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন। একই সঙ্গে এর আগে একটি অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিনি বলেছেন রাষ্ট্র গঠনের এই সুযোগ তিনি কাজে লাগাতে চান। এই বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। শুরু করতে চাই নাজমুল হক প্রধান আপনাকে দিয়ে। বেগম খালেদা জিয়া প্রসঙ্গ দিয়ে শুরু করতে চাই। এক যুগ পর তিনি সেনাকুঞ্জের অনুষ্ঠানে গেছেন, হাস্যোজ্জ্বল দেখা গেছে অনেকদিন পর হাসি মুখে বেগম জিয়াকে দেখা গেছে। পাশাপাশি 6 বছর পর জনসম্মুখে বেগম খালেদা জিয়া। কেমন লাগলো? অনেকদিন পর নিশ্চয়ই আপনিও দেখেছেন। আসলে আপনার প্রশ্নটা খুবই চমৎকার। আমি বিশেষ করে আমি কংগ্রাচুলেট করি এখানটা আমাদের ইয়ং তরুণ প্রজন্মের একজন আছে, আমি নামটা একবার বললো যদিও আমি আরমান, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমে। আর আমরা দুজন তো বন্ধু। আজকে 21শে নভেম্বর প্রথমে বলি সশস্ত্র বাহিনী দিবস। এই দিবস আমরা সেনাবাহিনীকে তো অভ্যর্থনা জানাই, প্লাস বেগম খালেদা জিয়া আজকে গেছেন 12 বছর পর। আমি সেটা বলার আগে একটা সংক্ষিপ্ত বিষয় বলতে চাচ্ছি। মনে আছে আপনার নিশ্চয়ই বাবুল ভাই, আমরা 1990 সালে তখন ভীষণ আন্দোলন চলছে, 8-5-7 দলের লিয়াজো কমিটি করে আন্দোলন চলছে, ছাত্ররা সব ছাত্র গঠন করছি, জিয়াদ মারা গেছে, আমাদের তুঙ্গে আন্দোলনটা। সেই সময় হঠাৎ করে আইএসপিআর একটা বিবৃতি আসলো পত্রিকায়। ওরা ঠিক বিবৃতিটা এরকম যে ওরা রাজনৈতিক শক্তির কাছে ওরা আহ্বান করছে সশস্ত্র বাহিনী দিবসে প্রোগ্রামটা রাজনৈতিক কর্মসূচি স্থগিত করার জন্য। ওই দিন 2 দিন হরতাল ছিল, আমাদের 20 তারিখ হরতাল ছিল রাজনৈতিক দলের। তো এইটা আমাদের নজরে পড়লে উনি আমার কাছে বললেন যে দেখেন পত্রিকার নিউজটা আসছে তো, বলে আমাদের কিছু করা উচিত। কারণ ফর দি ফার্স্ট টাইম সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের কাছে আহ্বান করা হয়েছে যে এটা আমরা বিবেচনা করতে পারি কিনা। আমরা দেনদার ছাত্ররা মিটিং করে আমরা লিয়াজো কমিটির কাছে বললাম এবং আমাদের সিদ্ধান্তের উপরেই তারা বাধ্য হলো প্রোগ্রামটাকে স্থগিত করতে, প্রত্যাহার করে নিতে। আমি সেই সশস্ত্র বাহিনী দিবসে আজকে বেগম খালেদা জিয়া সেই সময় আন্দোলনের নেত্রী ছিলেন এবং আপসীন নেত্রী বলা হতো সত্যই, কারণ প্র্যাকটিক্যালি বেগম খালেদা জিয়ার অনবরত ভূমিকার কারণে কিন্তু এই আন্দোলনটা সম্ভব হয়েছে। আন্দোলনটা বিভক্ত হয়ে গেছিলো সেই সময়। আমার পার্টির পক্ষ থেকে আমরা মারাত্মক রোল প্লে করছিলাম, আপনি জানেন সেই সময়। হ্যাঁ, এবং আজকে রিয়েলি মানে আমি বাংলাদেশে 90 যে গণতন্ত্র আমরা আনলাম এবং যে এরশাদের মতো অবৈধ শাসক যাকে বলি আমরা, অবৈধভাবে দল করছে, হানা ভোট করছে, ক্ষমতায় ছিল, সেই দলটাও কিন্তু জনগণের দাবির কাছে নথি স্বীকার করে কিন্তু রিজাইন করছে। সে জানতো যে আমার ফাঁসি হতে পারে, জেল হতে পারে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেই সময় আন্দোলনের এক নেত্রী শেখ হাসিনা, উনিও ছিলেন যাকে জননেত্রী বলা হয়, উনি এই এত হত্যাকাণ্ডের পরে উনি কিন্তু ক্ষমতা ত্যাগ করার পদত্যাগ করার সাহস পান নাই, পালিয়ে গেলেন উনি। তাহলে এই যে পার্থক্য আমি বলতে চাচ্ছি, আজকের এই দিনে বেগম খালেদা সে জায়গায় যাওয়া যেমন অভিনন্দিত করছি, প্লাস আমি সামরিক স্বৈরশাসক হওয়ার পরও আমি এত অধম কাজ করেছে যে দলটা মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সম্পর্কযুক্ত, সেই দলের নেত্রী যে কাজ করেছে এটা মানে কখনোই ক্ষমার অযোগ্য। এটা আজকে যদিও কথা হচ্ছে যে ক্ষমা চাক, অনেকে বলছে যে ক্ষমা চাক, এই চাক সেই চাক, কিন্তু আমি বলছি যে তাদের কার্যক্রমটা এই প্রায় সহস্রাধিকের বেশি এখানটা শহীদ হয়েছে, তাই না? 20,000-এর মতো এখানটায় আপনার আহত হয়েছে। এই আজকে দেখলাম রোবোটিক হাত লাগাচ্ছে, এটা পাঁচজন, তাই না? এইরকম একটা অবস্থার মধ্যে অনেকে পঙ্গুত্ব নিয়ে সারা জীবন বেঁচে থাকবে, হয়তো অনেকে মারাও যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই মানে এর মধ্যেও মানে কি বলা যায় যে দুঃখের মধ্যেও কিন্তু এই সশস্ত্র বাহিনী দিবসে রাজনৈতিক নেতৃত্বকে আহ্বান করেছে সে জায়গায় যাওয়া আমি ডেফিনেটলি আমাদের গৌরবের। বাংলাদেশ সেনাবাহিনীর রোলটাও বিশেষ করে আমরা দেখেছি, 90-ও দেখেছি, আমরা এইবারও দেখলাম, তাই না? আমি মনে করি ইনট্যাক্ট সেনাবাহিনীর মধ্যে কোনো দ্বৈততা সৃষ্টি না করে জনগণের সঙ্গে থাকার যে প্রত্যয়, সেই প্রত্যয়টার মধ্য দিয়েই আমরা মনে করি এই জাতির ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি। আর আজকে ইয়ং যে আসছে, আমি ছাত্রদেরকে যারা এই আন্দোলনে যারা জীবন বাজি রেখে যারা লড়াই করছে, আমরাও ছিলাম ডেফিনেটলি, আমি তাদেরকে অভিনন্দিত করছি যে আসো সবাই মিলে আমরা দেশটাকে একটা সঠিক ট্র্যাকে যাতে পৌঁছাতে পারি। এখানে পার্সোনাল প্রতিশোধ না, কাকু যে না আমি কি বলা যায় প্রতিশোধাত্মক হয়ে আমি ভিন্ন কিছু করেন না, আমরা লেট আস বিল্ড আওয়ার নেশন। জি, অনেক ধন্যবাদ। বাবুল, আসতে চাই, অনেকদিন পর 6 বছর পর বিএনপি চেয়ারপারসনকে এরকম দেখা গেল জনসম্মুখে এবং এক যুগ পর তিনি সেনাকুঞ্জের অনুষ্ঠানে যেতে পারলেন।
দীর্ঘ লড়াই সংগ্রামের পর বিশেষ করে 2009 থেকে এখন পর্যন্ত দীর্ঘ লড়াই সংগ্রামের পর এরকম একটি দিন এসেছে, আপনারা আসলে ভেবেছিলেন কিনা যে বেগম জিয়াকে এরকম একটি বাস্তবতায় পাবেন, নাকি আশা হারিয়ে ফেলে চলবে বিএনপি নেতাকর্মীরা? না, আমরা আশা হারিয়ে ফেলি নাই। আমরা আশা নিয়েই আপনার বেঁচে ছিলাম, বেঁচে আছি, জি, এবং বেঁচে থাকব। তার আগে আমি আপনার এই বিশেষ দিনে আপনার এই আয়োজনে বসে আমি সশস্ত্র বাহিনী দিবসে আমি আমার নিজের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে, আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে আমি আন্তরিক অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সাথে আজকে সেনাকুঞ্জের যে আপনার সশস্ত্র বাহিনী দিবসের যে কর্মসূচি, এই কর্মসূচি দেখে আমি আপনার আবেগ আপ্লুত, আমি মুগ্ধ যে সেনাকুঞ্জের এই সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচিটা একটা মিলন মেলায় পরিণত হয়েছিল। এবং এই মিলন মেলার মধ্যমণিতে পরিণত হয়েছিলেন আমাদের দলের চেয়ারপারসন, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হ্যাঁ, উনি আপনার এক যুগ পরে উনি সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচিতে উনি উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছেন। জি, একই সাথে 2018-তে একটি অন্যায় মিথ্যা বানোয়াট মামলায় সাজা দিয়ে তাকে আপনার প্রায় 6 বছর কখনো আলাউদ্দিন রোডের কারাগারে, কখনো আপনার পিজি হাসপাতালে, কখনো আপনার গুলশানের বাড়িতে অন্তরীণ থাকতে হয়েছে, কারাবন্দী থাকতে হয়েছে। চিকিৎসা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। উন্নত চিকিৎসার অভাবে উনি কিন্তু আপনার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তো 6 বছর কারাভোগ করবার পরে এই 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন সূচিত হয়েছে, যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশে আজকে উনি মুক্ত আপনার মানুষ হিসাবে উনি সশস্ত্র বাহিনী দিবসের এই কর্মসূচিতে উনি উপস্থিত হবার সুযোগ পেয়েছেন। এটি নিঃসন্দেহে একটি দুর্লভ সুযোগ, একটি অভূতপূর্ব একটি আপনার সুযোগ। এবং সে কারণে এই সুযোগ যারা তৈরি করে দিলেন, বাংলাদেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে রক্তক্ষয়ী লড়াই, যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, প্রায় 1002 শহীদের আত্মদানের মধ্য দিয়ে প্রায় 30 থেকে 50 হাজার মানুষের আপনার মানে আপনার আহত হওয়ার মধ্য দিয়ে যেই আপনার যে পরিবর্তন, এই পরিবর্তনের পেছনে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল সংগঠন, শ্রেণী পেশার মানুষ, এবং তাদেরকে আমি অভিনন্দন জানাই। এবং সেই সাথে যাদের আত্মাহুতির মধ্য দিয়ে, যাদের জীবনদানের মধ্য দিয়ে এই আপনার এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই নতুন যাত্রা শুরু করবার সুযোগ আমাদের হয়েছে। আজকের দিনে আপনাদের অনুভূতি কেমন? মানে ধরেন এই যে বিএনপি চেয়ারপারসনকে এভাবে আপনারা পেলেন, দেখতে পেলেন, সবাই তো আসলে সংস্পর্শে যাওয়ার আজকে সুযোগ হয়নি, কথা বলারও সুযোগ হয়নি, সচক্ষে দেখারও সুযোগ হয়নি, কিন্তু গণমাধ্যমে নিশ্চয়ই দেখেছেন, হাস্যোজ্জ্বল দেখা গেল, প্রধান উপদেষ্টা তাকে অভ্যর্থনা জানিয়েছেন, কুশল বিনিময় করেছেন। এই সব মিলিয়ে একটু আপনার মতামত চাই। 3 বাহিনী তাকে অভ্যর্থনা জানিয়েছেন। না, আমি বললাম আপনাকে যে এটা মানে অভূতপূর্ব দৃশ্য, এবং এটা আমার মনে হয় আমি এবং আমরা সবাই আবেগ আপ্লুত। এরকম একটা দিনের অপেক্ষায় ছিল বিএনপি। 6 বছর পরে আপনার উনি প্রকাশ্যে একটি রাষ্ট্রীয় কর্মসূচিতে উনি অংশগ্রহণ করবার সুযোগ উনি পেলেন আর কি। অনেক ধন্যবাদ। আসবো আমি সাদিক আল আমরান আমাদের সঙ্গে আছেন। সাদিক আল আমরান, আজকে যে সেনাকুঞ্জের মিলন মেলা, সেই সাথে আজকে প্রধান উপদেষ্টা বলেছেন যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে যে সুযোগ সৃষ্টি হয়েছে সেটি তিনি ব্যর্থ হতে দিতে চান না, কাজে লাগাতে চান। আসলে কতটা সুযোগ দেখছেন? প্রথমত আমার সহ আলোচক যারা আছেন, বিজ্ঞ রাজনীতিবিদ, তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আর সেখানে আজকে আমরা সেনাকুঞ্জে একটা সুন্দর মুহূর্ত দেখছি যে বাংলাদেশে আমরা এরকমই বাংলাদেশ চাই। আমাদের আনফর্চুনেটলি রাজনৈতিক কালচারটা এখন অনেক খারাপ হয়ে গেছে। ইভেন
একটা মানুষ আরেকটা মানুষের সাথে আত্মীয়তার সম্পর্ক করে না, বিয়ে শাদী পর্যন্ত হচ্ছে না শুধুমাত্র ভিন্ন মতাদর্শের কারণে। আমরা এমন বাংলাদেশ কখনোই কামনা করি না। আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা জীবন দিয়েছে, আমরা অবশ্যই চাইবো যে আমাদের অভ্যুত্থানটা কখনো ব্যর্থ না হোক। সেই অভ্যুত্থানকে জিয়ে রাখার জন্য আমাদের পক্ষ থেকে আমরা কাজ করছি, আমরা মানুষকে সচেতনের জন্য কাজ করছি। আমাদের যারা বড় স্টেক হোল্ডার আছেন, রাজনৈতিক দলগুলো আছেন, তাদের কাছে আমরা সবসময় সাহায্য পরামর্শ চাই যে কীভাবে আমরা ভালো করতে পারি, সেই বিষয়ে তারা আমাদেরকে পরামর্শ দিবেন। তবে আমি আজকের দৃশ্যটা দেখে খুবই আপ্লুত। বাংলাদেশের এত বড় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘ 6 বছর আমাদের জনপ্রকাশ্যে কখনো আসতে পারেন নাই, জনসম্মুখে আসতে পারেন নাই। তাকে আজকে যে সম্মান দেওয়া হয়েছে, আমি মনে করি যে এটা বাংলাদেশের নতুন যে রাজনৈতিক ধারা তার একটা সূচনা হতে পারে। এবং হয়তোবা পরবর্তীতে আমরা দেখতে পারবো যে যারা সুষ্ঠু ধারার রাজনীতি করবে তারা একে অপরের সাথে সুন্দর একটা সম্পর্ক বৃদ্ধি করে দেশের জন্য কাজ করবে, গঠনমূলক সমালোচনা করবে, থাকবে না হানাহানি, দলের জন্য মারামারি, বাণিজ্য, অন্যান্য ক্ষতিকর বিষয় যেগুলো আজকে আমাদের কাছে রাজনীতিকে নতুন প্রজন্মের কাছে আতঙ্কের বিষয় হিসেবে উপস্থাপন করেছে। আপনি জানেন যে বাংলাদেশের যারা এখন নতুন প্রজন্ম, এটা ইউজুয়ালি রাজনীতিতে ইন্টারেস্টেড না, বিকজ তারা ভয় পায় যে কখন কি হয়ে যায়। আপনি বিশ্বজিতের হত্যাকাণ্ড দেখেছেন, আপনি আবরার ফাহাদের হত্যাকাণ্ড দেখেছেন, আপনি এছাড়াও সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটির হল যেখানে ছাত্র নির্যাতনের জন্য মিনি ক্যান্টনমেন্ট হিসাবে গড়ে তোলা হয়েছিল, এবং ঢাকার অলিগলি প্রত্যেকটা দেশের আনাচে কানাচে, যদি আপনি একটা দলের বিরুদ্ধে তাদের স্বার্থের অ্যাগেনস্টে কোনো কিছু বলেন, সেই ক্ষেত্রে আপনার অস্তিত্ব থাকবে না। আমরা এইসব বিষয়গুলো খুব সাফার করছি। আশা করি যে সামনে যে আগত বাংলাদেশ, এরই ভিত্তিতে রাজনৈতিক দলগুলো তাদের ভুলগুলো বুঝতে পারবে। কারণ মানুষ যদি একটা দলের পরিণতি দেখে শিক্ষা গ্রহণ না করে, তাহলে কিন্তু সে কখনো নিজেকে শুধরাতে পারে না। সেখানে আজকে যারা আমরা ভালো রাজনৈতিক দল বলতেছি এই কারণে, যেহেতু তারা 17 বছর কোনো সরাসরি অপরাধের সাথে জড়িত হয়নি, তারা যদি আওয়ামী লীগের পরিণতি দেখে শিক্ষা গ্রহণ করে এবং ওই রকম আচরণ না করে মানবিক সামাজিক কাজ এবং দেশের জন্য কাজ করে, দেশের মানুষের জন্য কাজ করে, শুধুমাত্র দলীয়করণ না করে দেশের জন্য কাজ করে, সেই ক্ষেত্রে মানুষ তাদেরকে সম্মান করবে, ভালোবাসবে, এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশ খুব সুন্দর একটা রাজনৈতিক শৃঙ্খলার দিকে এগিয়ে যাবে। যে সুযোগ এখন আসছে, অন্তর্বর্তী সরকার সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারছে? আপনি একটা সংস্কার কমিশনের সদস্য, নির্বাচন কমিশন, সংস্কার কমিশন, সেখানে আজকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন নাসিরউদ্দিন সাবেক সচিব। সব মিলিয়ে সুযোগ কতটা আসলে কাজে লাগাতে পারছেন আপনারা? এখানে সুযোগটা কাজে লাগানোর ক্ষেত্রে আপনি দেখেন, যখনই আমাদের গণ অভ্যুত্থানটা হয়েছে, আনফর্চুনেটলি আমাদের দেশ বিশাল একটা বন্যা মহামারীর মধ্যে গিয়েছে। তখনই আমরা দেশটা গঠন করা বা সংস্কার করা শুরু করতে পারিনি। যখনই আপনার বন্যা একটু ভালো হলো, তখনই আমরা নানান রকম ষড়যন্ত্র, কখনো সংখ্যালঘু রূপে ফিরে আসা, কখনো আনসার রূপে ফিরে আসা, জুডিশিয়াল কু, এই নানাবিধ চ্যালেঞ্জের কারণে আমরা খুবই সমস্যা ফিল করতেছি যে আসলে চ্যালেঞ্জগুলা কিভাবে তারা ক্রিয়েট করতেছে। আপনি দেখতে পাচ্ছেন যে কারা করছে সমস্যাগুলো সৃষ্টি করছে? যারা ফ্যাসিবাদের দোসর, যারা ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করেছে, যারা ফ্যাসিবাদকে সর্ব অবস্থায় সহযোগিতা করেছে, তারা সর্ব অবস্থায় নতুন করে বাংলাদেশে যাতে আমাদের গণ অভ্যুত্থান এটাকে ব্যর্থ করা যায়, সেই জন্য তারা ষড়যন্ত্র করছে। তো আমরা সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে এখন এই পর্যায়ে আমরা কাজ করছি। আমি আমার অভিজ্ঞতা থেকে নির্বাচন সংস্কার কমিশনে সেখানে আমি আছি। আশা করি যে সেখানে যে ব্যবস্থাটা নেওয়া হচ্ছে, ওদের ভবিষ্যতে আমরা খুব ভালো কিছু দেখবো। আমরা দেখতে পারবো হয়তো পোস্টাল ব্যালট, যেটা আমাদের দেশে কখনো হয়নি। আমরা হয়তোবা দেখতে পারবো যে জেলবন্দি যারা আছেন তাদের সঠিক সময়ে ভোটের প্রয়োগ। আমরা দেখতে পারবো হয়তোবা একটা স্বাধীন, ফ্রি এবং শক্তিশালী নির্বাচন কমিশন। আমরা আমাদের জায়গা থেকে যে প্রস্তাবনাগুলো আমরা দিব, আশা করি যে আমাদের জাতির জন্য আমরা যে সুযোগটা পাচ্ছি আমরা ইউজ করব। এবং একটা বিষয় হচ্ছে কি, দেখেন, এই মুহূর্তে নির্বাচন দিয়ে দেওয়াই কিন্তু কোনোভাবে সমাধান না। কারণ ফ্যাসিবাদের বীজ কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে থেকে গেছে। এখন যদি ফ্যাসিবাদের বীজকে আমরা অপসারণ না করি, এমতো অবস্থা যদি অন্য আরেকটা পার্টি ক্ষমতা চলে আসে, সে যে ভবিষ্যতে ফ্যাসিবাদ হয়ে যাবে না, যারা ফ্যাসিবাদের দোষর ছিল তারা যে রং বদলিয়ে তাকে আবার ফ্যাসিস্ট হিসেবে রূপান্তরিত করবে না, এর নিশ্চয়তা কে দেবে? ভোট অধিকার হরণ করার ফলাফল কি হয় আমরা গত গণ অভ্যুত্থানে দেখেছি। তো আমরা আমাদের যে সাংবিধানিক ভোট অধিকার, এটা আমরা নিশ্চিত করতে চাই। আমরা অবশ্যই আমাদের যে মৌলিক অধিকার, আমরা আমাদের সরকারকে নিশ্চিত করতে চাই। আমরা চাইবো না যে আমাদের নিজেদের ভোট অন্য কেউ দিয়ে দিক, বা আমাদের প্রতিনিধি, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রশাসন অন্য কেউ সৃষ্টি করে দিক। আমরা চাই প্রত্যক্ষ ভোটে জনগণ
জনগণের মনোনীত প্রতিনিধি আমাদের দিকে চালাবে। অনেক ধন্যবাদ নাজমুল হক প্রধান। নতুন নির্বাচন কমিশনার, নতুন প্রধান নির্বাচন কমিশন, একই সঙ্গে অন্যান্য নির্বাচন কমিশনাররা নিয়োগ পেয়েছেন, প্রজ্ঞাপন জারি হয়েছে। নতুন নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব নিচ্ছেন সাবেক সচিব এম এন নাসির উদ্দিন। একটু এই বিষয়ে জানতে চাই, কতটা শক্তিশালী কমিশন হতে যাচ্ছে বলে মনে করেন? একটা বিষয় হচ্ছে যে এখানটায় মানে যদি বলি আমরা বাংলাদেশের ইতিহাসে বা পাকিস্তান আমল যদি বলি 2-3টা ভোট খুব ভালো ভোট, যেমন 54 সালের ভোট বলা হয়, 70-এর নির্বাচন, 90-এর নির্বাচন, হ্যাঁ যদিও কথা বলছে মৃদু লঘু ইত্যাদি, কিন্তু তারপরও এই নির্বাচনগুলি সম্পর্কে অ্যাজ এ হোল একটা পরিষ্কার পাবলিকের ধারণা আসছে যে নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতার হাত পালাবদল হয়েছে বা হাত বদল হয়েছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যেগুলো নির্বাচন ভালো হয়েছে, ভালো হওয়ার পর কিন্তু ক্ষমতা 54 সালে 2 বছর টেকে নাই, 70 তো পাইনি, যার কারণে মুক্তিযুদ্ধ করতে হয়েছে। দেশ স্বাধীনের পরে ধারাবাহিকভাবে আমরা কিন্তু একটা ভালো নির্বাচন প্রত্যক্ষ করতে পারি নাই। এর দায়িত্ব কিন্তু আওয়ামী লীগের, বঙ্গবন্ধু সরকারের নিজেরই। 73-এর নির্বাচন নিয়ে প্রচুর কথা আছে এবং তার জন্য কিন্তু আওয়ামী লীগ ভুলভ্রান্তি স্বীকার করে না। একটা খারাপ ঘটনা ঘটেছে, বঙ্গবন্ধুর কিলিং, এটা সত্য, কিন্তু আওয়ামী লীগ সেই ত্রুটিটা স্বীকার করে নেই। যে 73 নির্বাচন তারা কী করেছে, ছাত্র সংসদ নির্বাচন তারা কী করেছে, ডাকসুস থেকে শুরু করে। আমি কলেজের ডিস্ট্রিক্টের একটা ক্যাবিনেটে ছিলাম, তাই না, সেখানে আমরা ভোটে জেতার পরে সন্ধ্যা সন্ধ্যা ভ্যাকসিন থেকে আমাদের মামলা দিয়ে দেওয়া হয়, আমরা জিতেছিলাম। মুক্তিযুদ্ধের শেষে বাংলাদেশেও একটা তাহলে নির্বাচনের মধ্যে সরকার পরিবর্তনটা হয়নি। আর এখানটা 90 হলো একটা ক্যাটাগরি গভর্নমেন্ট অধীনে, তারপরে তো একই অবস্থা। এটা উভয়ে দায়ী। আমি এখানটা যারা ক্ষমতায় ছিলাম, আমি এখানটায় বিএনপি আওয়ামী লীগ উভয়ে দায়ী। আওয়ামী লীগ তো এক নাগারে এইবার যা করলো, এটা তো কোনো কারো ধারের কাছে নেই। আওয়ামী লীগের সঙ্গে এখানটায় কেউ পারলো না যা করলো। আমি যে কথা বলতে চাচ্ছি, ডেফিনেটলি নির্বাচন কমিশন এতগুলি রক্তের বিনিময়ে, তাই না, এখানটা মানুষ প্র্যাকটিক্যালি কিন্তু মানুষের ক্ষোভটা কোন জায়গায়, নতুন নির্বাচন কমিশন একটু আমি সেই জায়গাটায় আসতেছি যে ক্ষোভটা হচ্ছে এই জায়গায় যে আমি ভোটটা ঠিকভাবে প্রয়োগ করতে পারি না, করলে রেজাল্টটা হয় না, কমিশন সব উল্টাপাল্টা করে। প্রধান নির্বাচন কমিশনার ব্যক্তি হিসেবে কেমন দেখেছেন বিগত সময়ে? আপনার খুব কাছাকাছি যতটুকু আমি জানি। আপনার এই প্রধান নির্বাচন কমিশনার ডেফিনেটলি ভালো লোক, আমি পার্সোনালি যতটুকু জানতেছি না, হি ইজ গুড ম্যান। আমি বলছি যে নির্বাচন কমিশন যদি সরকারের আজ্ঞাবহ না হয়, যদি তার দায়িত্ব ঠিকভাবে পালন করে, তাহলে ডেফিনেটলি যে কোনো নির্বাচন কমিশনই ভালোভাবে দায়িত্ব পালন করতে পারে। কারণ যে লোকগুলি আসে, এই লোকগুলি তো মেধায়, যোগ্যতায়, বুদ্ধি, বৃত্তিতে তো উৎকৃষ্ট লোক, তো খারাপ লোক তো কেউ আসে নেই, কিন্তু এখানটায় এসে সরকার আজ্ঞাবহ হয়ে গেছে। যার কারণে দেখবেন হয় কেন, মানে এটা কি আজ্ঞাবহ ক্ষমতা, এই যে ক্ষমতা সুযোগ সুবিধা নেওয়ার জন্য নাকি সরকারের প্রেসারে? প্রেশার না, সুযোগ সুবিধা নেওয়ার জন্য ক্ষমতাসীন গোষ্ঠীর একটা মারাত্মক যোগসূত্র আছে। বিশেষ করে যখন সরকার দল যখন একাকার হয়ে যায়, যখন, তাই না, যেটা গত গভর্নমেন্ট যেটা করছে, যদিও সরকার এবং দলটা দেখেন আজকে আওয়ামী লীগের রোলটা যদি ভিন্ন হতো। বিরতি নিয়ে আমি ফিরছি, বিরতির সময় হচ্ছে, বিরতির পরে নিশ্চয়ই বিষয়ে কথা বলবো। আবার দুজনের কাছে আসছি। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে। কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। বড় স্বাগত জেডএসআরএম ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম রাষ্ট্র গঠনের সুযোগ কতটা কাজে লাগছে। আমাদের সঙ্গে আছেন নাজমুল হক প্রধান, মোস্তাফিজুর রহমান বাবুল, আছেন সাদিক আল আরমান। মোস্তাফিজুর রহমান বাবুল, আসতে চাই, নতুন নির্বাচন কমিশনকে আপনি আসলে কিভাবে দেখছেন? প্রধান নির্বাচন কমিশন, অন্যান্য নির্বাচন কমিশনরা নিয়োগ পেয়েছেন, নতুন নির্বাচন কমিশন গঠন হচ্ছে যাতে করে আরেকটু ত্বরান্বিত হলো নির্বাচনের পথে অন্তর্বর্তী সরকারের যাত্রা। একটু শুনতে চাই। না, আপনার নতুন নির্বাচন কমিশনের উপর আমরা আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই। আর নির্বাচন কমিশনের কাজটা কি? নির্বাচন কমিশনের প্রধান কাজটা হচ্ছে বাংলাদেশে একটি আপনার অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন আয়োজন করা, তাই না? তো এটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কেবল নির্বাচন কমিশন কিন্তু আপনার তার একার পক্ষে কিন্তু একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা এটা কিন্তু সম্ভব না। আপনার দেখতে হবে যে আপনার সরকারে কারা আছে, সরকারের সদিচ্ছা আছে কিনা, আন্তরিকতা আছে কিনা দেখতে হবে। দেখতে হবে আপনার প্রশাসনে কারা আছে, কেন্দ্রীয় প্রশাসন, জেলা প্রশাসন, মাঠ প্রশাসনে কারা আছে দেখতে হবে। দেখতে হবে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কারা আছে, কেন্দ্রীয়ভাবে, জেলা পর্যায়ে, মাঠ পর্যায়ে কারা আছে। অর্থাৎ একটা সরকারের সদিচ্ছা ছাড়া, একটা সরকারের আন্তরিকতা ছাড়া এবং একটা নিরপেক্ষ মাঠ প্রশাসন ছাড়া, নিরপেক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া আপনার কেবলমাত্র একটা নির্বাচন কমিশনকে দিয়ে কিন্তু একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা এটা কিন্তু কোনো মতেই কিন্তু আপনার সম্ভবপর হয় নাই, সম্ভবপর হবেও না। যত কিছুর উপরে নির্বাচন কমিশন ডিপেন্ডেন্ট, নির্ভরশীল, আপনি যেগুলোর কথা বললেন এগুলো নিরপেক্ষ নিশ্চিত করবে। তো এ কারণেই তো আপনার যে বাংলাদেশের প্রেক্ষাপটে, এ কারণেই বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার মানে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নটা কিন্তু আপনার সামনে আসছে এবং বাংলাদেশে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনার চালু ছিল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আপনার 91 সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে,
96 সনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, 2001-এ হয়েছে, 2008-এ হয়েছে আর কি। তারপরে তো নির্বাচন এবং কমিশনের একটা বড় ফ্যাক্টর। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কমিশনের মাধ্যমে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনগুলো নিয়ে কিন্তু আপনার মানুষের মধ্যে দেশে বিদেশে কিন্তু খুব প্রস্তাব আপনার তৈরি হয়নি। বাট যখনই আপনার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া হয়েছে, যখনই দলীয় সরকারের অধীনে নির্বাচনের আপনার ব্যবস্থা চালু করা হয়েছে, তখনই কিন্তু আপনার নির্বাচন কমিশনকে দিয়ে একদিকে নির্বাচন কমিশন দলীয় সরকারের অধীনে যে নির্বাচন কমিশনগুলো গঠিত হয়েছে, তাদের আপনার সেই সততা, তাদের দেশপ্রেম, তাদের আন্তরিকতা, তাদের কমিটমেন্ট, এটার একটা প্রচণ্ড অভাব ছিল। হ্যাঁ, একটা আজ্ঞাবহ একটা প্রতিষ্ঠানে তারা পরিণত হয়েছে, তাই তো? এবারে যে কমিশন গঠিত হতে যাচ্ছে, প্রজ্ঞাপন জারি হচ্ছে, এই কমিশন যে আজ্ঞাবহ হবে না তার গ্যারান্টি কি? না, এখন হচ্ছে যে আপনার একটা দলীয় সরকারের অধীনে প্রতিষ্ঠানের আপনার আজ্ঞাবহ হওয়ার একটা সুযোগ কিন্তু আপনার থাকে, এবং সুযোগ ছিল এবং আজ্ঞাবহ হয়েছে, তাই তো? এখন বাংলাদেশে আপনার সামনের যে নির্বাচন, সামনের নির্বাচনটা আপনার এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন যে সরকারটা গঠিত হয়েছে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে, এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই কিন্তু আপনার এই নির্বাচন কমিশনকে দিয়েই কিন্তু আপনার সামনের নির্বাচনটা অনুষ্ঠিত হবে। এবং আমরা আশা করি, আমরা বিশ্বাস করি যে এই সরকারের অধীনে আপনার এই নির্বাচন কমিশনের মাধ্যমে আপনার সামনে একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, যেই নির্বাচনে বাংলাদেশের মানুষেরা আপনার ভোট কেন্দ্রে গিয়ে পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়ে এমপি বানাবার সুযোগ তৈরি হবে, এবং যেই নির্বাচনে বাংলাদেশের মানুষ আপনার তাদের আপনার পছন্দের দলকে আপনার ভোট দিয়ে আপনার সরকার গঠন করার সুযোগ করে দিতে পারবে আর কি। আমরা সেটা বিশ্বাস করি যে এই সরকার অধীনে এই নির্বাচন কমিশনের মাধ্যমে আপনার সেই নির্বাচনই অনুষ্ঠিত হবে, যে নির্বাচনে জনগণের আপনার পছন্দের সরকার, জনগণের নির্বাচিত সরকার এটি কায়েম হবে আর কি। জি, সাদিক আল আরমান, AMM নাসিরউদ্দিন প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন, তিনি বলছেন যে সুষ্ঠু নির্বাচন দেওয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, রাজনৈতিক দলের মতের বিরুদ্ধে নির্বাচন দেওয়া সম্ভব নয়। সংস্কার কমিশন কি ভাবছে, নতুন কমিশন? আসলে রাজনৈতিক দল তারা রাজনীতি করে ক্ষমতা যাওয়ার জন্য, এটা স্বাভাবিক একটা প্রবণতা। কিন্তু এখন বিষয় হচ্ছে রাজনৈতিক দলের যে প্রভাব, এই প্রভাবটা কিন্তু দৃশ্যমান। কারণ আপনি দেখেন 2014 এবং 18 সালের যে ইলেকশন, সেখানে 14 সালের ইলেকশনে যেহেতু বিএনপি অংশগ্রহণ করে নাই, এটা একতরফা নির্বাচন হয়ে গেছে, বিনা ভোটে 154 জন প্রার্থী বিজয়ী হয়েছেন। পরবর্তীতে 2018 সালে যে রাতের ইলেকশন হলো, সেখানে তো পরবর্তীতে বড় পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচনটা বয়কট করেছে। তো সেখান থেকে আমার যে জিনিসটা অনুধাবন, ইভেন কমিশন মেম্বার হিসাবে আমি যতটুকু জানি, আলোচনা করেছি, রাজনৈতিক দলগুলো যদি চায় যে বাংলাদেশে একটা সুষ্ঠু ইলেকশন হবে, অবশ্যই হবে। কিন্তু তাদের যদি ইচ্ছা থাকে যে আমরা সুষ্ঠু ইলেকশন করবো না, কোনোভাবে ক্ষমতায় বসে যাব, তাহলে এটা কখনোই হবে না। কারণ বাংলাদেশের নির্বাচন কমিশন, তারা এত বড় শক্তিশালী কোনো বাহিনী নাই, যেরকম ভারতীয় নির্বাচন কমিশনের নিজস্ব ফোর্স আছে। আমাদের নির্বাচন কমিশনের সর্বসাকুল্যে হয়তো বা 3,500 বা 4,000-এর মতো জনবল আছে, কিন্তু এই জনবল দিয়ে 64টা জেলায় 350টা আসন, আমি 350টা আসন বলছি এই কারণে হয়তোবা এবার আসন সংখ্যা, নারীদের যে সংরক্ষিত আসন, সেটা আগের পদ্ধতি থেকে পরিবর্তিত হয়তোবা সরাসরি ভোটে হতে পারে, এরকম একটা প্রস্তাবনা বা চিন্তাভাবনা কমিশন করছে। তো সেক্ষেত্রে এত বড় একটা কর্মযোগ্য, সেখানে এত কম স্টাফ দিয়ে পসিবল না। আর প্রশাসন তখনই চাপ ফিল করে, পক্ষপাত করানো, যখন পলিটিক্যাল পার্টিগুলো তাদের উপর প্রেশার ক্রিয়েট করে। এই জায়গায় সংস্কার, আপনার সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার আছেন, সেই জায়গাটায় সংস্কার কমিশন কি এমন করে যাচ্ছে, করার চিন্তা করছে, যাতে করে নির্বাচন কমিশন নিজেকেই অনেক শক্তিশালী ভাববে, নির্বাচন কমিশনকে যা ইচ্ছা তাই করতে পারবে? নির্বাচন কমিশন, আপনি জানেন যে বাংলাদেশের বর্তমানে যে আইনটা দেওয়া বা যে ক্ষমতা দেওয়া আছে, এটা কিন্তু যথেষ্ট শক্তিশালী, কিন্তু এটার প্রয়োগ নাই। তো সংস্কারের প্রথম বা আমাদের ভয়ে প্রয়োগ করা, এটা প্রয়োগ নীতি দলীয়করণের কারণে, এবং আপনার নিজের ইচ্ছা মতো লোকজনকে আপনি বসাবেন, সেখানে আপনার যে সচিব বা যারা নির্বাচনী কর্মকর্তা, এরা দলীয় আচরণ করে, এরা কখনো দেশীয় বা জাতীয় আচরণ করে নেই। তো সেই ক্ষেত্রে আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা, বিশেষ করে নির্বাচন কমিশনের যে প্রশাসনিক সিস্টেম, এই সিস্টেমটা পরিবর্তন করা এখন এই পর্যায়ে প্রয়োজন। আপনারা কি ধরনের সংস্কারের? হ্যাঁ, আমাদের সংস্কারের ক্ষেত্রে অনেকগুলো প্রস্তাবনা ইতিমধ্যে হয়েছে, আমরা ইতিমধ্যে 23টি মিটিং করেছি, এবং হয়তোবা আমাদের পূর্ণাঙ্গ যে আমরা ইতিমধ্যে জনসাধারণের সাথে আলোচনা করছি, আমরা সুশীল সমাজ, সিভিল সোসাইটির পাশাপাশি আমরা ছাত্রদের সাথে কথা বলেছি, আমরা নারী প্রতিনিধিদের সাথে কথা বলবো, আমরা সাংবাদিকদের সাথে বসেছি, আজকে আমরা বাংলাদেশের উল্লেখযোগ্য প্রত্যেকটা পত্রিকার সম্পাদকদের সাথে বসেছি, গণমাধ্যম কর্মীদের সাথে আমরা মিটিং করেছি। আশা করি যে সবার পরামর্শের ভিত্তিতে আমরা
একটা সুন্দর সংস্কার প্রস্তাবনা খুব শিগগিরই হয়তো আমাদের যে ডেডলাইন তার ভিতরে আমরা দিতে পারবো। আর সেক্ষেত্রে আমরা কাজ করছি, আপনারা হয়তো খুব শীঘ্রই জানতে পারবেন। আচ্ছা, একটু পর আবারও একটু বিস্তারিত জানবো এই জায়গায় নিয়ে। আমি একটু নাজমুল হক প্রধান, রাষ্ট্র সংস্কার কি শুধুই নির্বাচনী সংস্কার কিনা, মানে নির্বাচনী থেকে বেশি একটা বিষয় বলি, এটা মূল বিষয়, আমি একটা বিষয়ে, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন নিজস্ব বাহিনী নাই। এটা আসলে এটা একটা কথাটা ঠিক না। এই কারণে ঠিক না যে এই যে বাহিনী, পুলিশ, এই যে জনসভা, এই যে ডিসি প্রশাসন যে আসতেন, এটা হচ্ছে নির্বাচনের সময় এই প্রশাসনটা কার অধীনে চলবে, এটা থাকে সরকারের হাতে, প্রধানমন্ত্রীর হাতে বা সরকারের হাতে। ফলে ন্যাচারালি উনি এটা ম্যানিপুলেট করেন। এই প্রশাসনটা যদি নির্বাচনে একটা আইন যদি হয়, এখানটায় আমরা জানি ভারতে যে টিএন সেশন, আপনি জানেন ইন্দিরা গান্ধীকে পর্যন্ত নির্বাচন হাজির হতে হয়েছিল। সেই ভয়টা বাংলাদেশের কমিশনকে পায় না কেন? হ্যাঁ, তাহলে সেই এম্পাওয়ারমেন্টটা করলে নির্বাচন কমিশনকে, টাকা ওরা খরচ করছে, নির্বাচন কমিশন কতবার টাকা খরচ করছে, এই করছে সেই করছে, আগ্রহ বহু ই করছে, দুর্নীতি করছে। কিন্তু সেই নির্বাচন কমিশন সেই ক্ষমতাটা দিলে যে পুলিশটা ওই সময় যে দায়িত্ব পালন করবে, জনপ্রশাসন যে দায়িত্ব পালন করবে, ডিসি যে রিটার্নিং অফিসার, এটা কার আন্ডারে? যদি নির্বাচন কমিশন আন্ডারে, আপনি দেখবেন গত নির্বাচন কমিশনে একবার কামাল সাহেব একটা কথা বলছিল, আমার মনে হয় নির্বাচন কমিশনার কামাল, হ্যাঁ উনি একটা কথা বলছিল যে ডিসিরা প্রপারলি, ডিসিরা শাউট করলো, ডিসিরা, তা ডিসির র্যাঙ্ক আর নির্বাচন কমিশনের র্যাঙ্ক কিন্তু অনেক পার্থক্য। ডিসি শাউট করা লাইক মানে রাজনীতিবিদদের মতো ডিসি শাউট করে ফেললো, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। তাহলে এই যে ঘটনাটা, ওই ডিসি শাউট করলে ডিসির চাকরিটাই চলে যাওয়ার কথা, সাসপেন্ড হওয়ার কথা। তা নির্বাচন কমিশন যদি এই পাওয়ার ক্ষমতাটা যদি পায়, তাহলে আমার নির্বাচন কমিশন তার প্রপারলি তার রোলটা প্লে করতে পারে এখানটায়, ক্ষমতায় যেই থাক। যেহেতু নির্বাচন কমিশনের তার ক্ষমতা ওইটা নাই, ডিসি শাউট করলে উনি চুপসে গেলেন, আপনি দেখছেন না কতবার, হ্যাঁ চুপসে গেলেন, আর কথাই বলতে পারলেন না, ওনাকে কথা বলতে দেওয়া হলো না আর। তাহলে এই জায়গাটার থেকে যদি মুক্ত করা যায় নির্বাচন কমিশনকে, যে না, নির্বাচন কমিশন সুপ্রিম হয়, ইলেকশন টেক্স প্লেস, যখন ভোটটা হবে তখন সে যা বলবে সেটাই না। কিন্তু অনেক সময় বলা হচ্ছে ভারতের নির্বাচন কমিশনের যে আইন, বাংলাদেশের যে আইন, সেটি খুব বেশি পার্থক্য নাই, ক্ষমতার জায়গা থেকে অনেক শক্তিশালী। ওই জায়গায় পার্থক্য আছে, প্রশাসন হ্যান্ডলিং এর পার্থক্য আছে, ওই বিরাট পার্থক্য আছে ওই জায়গায়, ওইটা পারে না, আর ওইখানটা ওইটা পারে। ওই জায়গায় আরেকটা এই জায়গায় কোনো সংস্কারের আমাদের বর্তমান যে কালচার, এই কালচারটা পরিবর্তনের ক্ষেত্রে আমরা কয়েকটা প্রস্তাবনা করেছি, যে যখন এগুলা প্রস্তাবনা আকারে আসবে তখনই মানে সামনে আসা ভালো। কাজ করছেন, হ্যাঁ, এগুলো যেহেতু পরিবর্তিত বা সংযোজিত হতে পারে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি বাবুল ভাই আপনার কাছে। দর্শক, ছোট্ট সময় হচ্ছে, ছোট্ট বিরতিতে যাচ্ছে, আবারও ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। আবারও স্বাগত জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে, সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম সামনের বাংলাদেশ নিয়ে, রাষ্ট্র গঠনের সুযোগ নিয়ে। সঙ্গে আছেন নাজমুল হক প্রধান, মুস্তাফিজুর রহমান বাবুল, সাদিক আল আরমান। মুস্তাফিজুর রহমান বাবুল, নির্বাচন নিয়ে প্রত্যাশার জায়গাটি একটু পরে বলবেন। আমি একটু মানে প্রতিদিনই আমরা রাজধানী ঢাকায় দেখছি বিশৃঙ্খল অবস্থা, মানুষের অসহনীয় দুর্ভোগ হচ্ছে, কেউ না কেউ আসলে পথে নামছে। আপনি দেখলেন যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে কয়েকদিন লাগাতার এই যে অবরোধ, ট্রেন অবরোধ করলো, সড়ক অবরোধ। আজকে আবার এই যে রিক্সা শ্রমিকরা রাস্তায় নেমেছে, রিক্সা যারা অটোরিক্সা চালক, রিক্সা বন্ধের যে নির্দেশনা হাইকোর্টের, সেটি তারা আসলে বাতিল চায়, রিক্সা চালাতে চায়। এই শৃঙ্খলা ফিরবে আসলে কবে? মানে অন্তর্বর্তী সরকার কতটা নিয়ন্ত্রণে রাখতে পারছে বিষয়গুলো? আসলে আপনার 5ই আগস্টের এই অভ্যুত্থানের পরে না, এটা দায়িত্বশীল আচরণ করা উচিত, মানে সব মহলের পলিটিক্যাল পার্টিকুলার দায়িত্বশীল আচরণ করা উচিত, সব শ্রেণী পেশার মানুষের দায়িত্বশীল আচরণ করা উচিত। সেই জায়গাটাতে কিন্তু খুব কষ্টকর যে এই জায়গাটাতে জন্য আমরা আপনার দায়িত্বশীল আচরণের বদলে আমরা দায়িত্বহীন আচরণ করতেছি আর কি আপনার। এবং মনে হয় যে আপনার একেবারে ধরুন যেটা একটা বিশৃঙ্খল পরিস্থিতি, আপনার এই গত 3 মাসে কিন্তু আপনার নানা বিশৃঙ্খল পরিস্থিতির সম্মুখীন কিন্তু আমরা হয়েছি, আমরা কিন্তু খেয়াল করছি, আমরা দেখছি আর কি। তো এখন হলো যে আপনার সরকারের আপনার একটা দায়িত্ব তো আছে, তাই না? আপনার এই বিশৃঙ্খল পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার, তারা হয়তো তাদের জায়গায় থেকে আপনার একটু নমনীয়ভাবে আপনার নিয়ন্ত্রণ করবার চেষ্টা করতেছে। আমাদের যারা প্রধান উপদেষ্টা আছেন, উনিও আপনার কখনো কখনো আপনার নিয়ন্ত্রণ করবার জন্য উনি উদ্যোগ গ্রহণ করতেছেন। আমাদের উপদেষ্টা আছে, বিশেষ করে যারা আপনার ইয়াং উপদেষ্টা, তারা আপনার উদ্যোগ গ্রহণ করতেছেন, তারা আপনার ওদের ঘটনাস্থলে গিয়ে হাজির হচ্ছেন, ওদেরকে নিয়ে বসতেছেন এবং এটাকে একটা তড়িৎ সমাধানের আপনার একটা ব্যবস্থা করতেছেন। তো আমি যেটা মনে করি যে এই জায়গাটাতে একটা তো আছে যে একটা অস্থিরতা তৈরি করা, একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা, একটা পানিকে ঘোলা পানিতে মাছ শিকার করা, এই খেলা কিন্তু আপনার দেশের ভেতরে এবং দেশের বাইরে আপনার
5ই আগস্টে যারা আপনার 5ই আগস্টে যারা আপনার এই কি বলে আপনার যে পতিত যে আপনার স্বৈরাচার, তার আপনার আপনার তার যে আপনার লোকজন যারা আপনার দেশের ভেতরে আছে, দেশের বাইরে আছে, নানা জায়গায় আছে, নানা প্রতিষ্ঠান আছে, এরা কিন্তু আমরা খুব তৎপর, এরা কিন্তু বসে নাই, এরা খুব তৎপর, এরা বসে নাই। এবং আমার ধারণা এই যে আপনার আমাদের যে নানা আপনার শ্রেণী পেশার মানুষের যে আপনার যে আন্দোলনের নামে কিংবা আপনার ন্যায্য হোক অন্যায্য হোক যে আপনার যে কর্মসূচিগুলো আপনার ঢাকা শহরে আমরা দেখি, এই কর্মসূচিগুলোর মধ্যে না আপনার আমার মনে হয় যে আপনার ওই যারা 5ই আগস্টের এই অভ্যুত্থানকে যারা নস্যাৎ করতে চায়, যারা ব্যর্থ করতে চায়, তাদেরও কিন্তু নানা খেলা আপনার আছে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে সাদেক আল আরমান, খেলা তো থাকবেই, ষড়যন্ত্র বাংলাদেশে আসলে সারা জীবনই ছিল, এখন সবসময় যারা বিরোধী পক্ষে থাকা তারা নানাভাবে চেষ্টা করে, আসলে আওয়ামী লীগের ক্ষেত্রে সেটা হয়তো একটু বেশি। এখন যে বাস্তবতা দেখছেন, সরকার কতটা স্মার্টলি হ্যান্ডেল করতে পারছে বলে মনে হয়? মানুষ আসলে কত সহ্য করবে? আমার পয়েন্ট অফ ভিউ থেকে একটা গণ অভ্যুত্থান যখন হয়, এটা একটা ঝড়ের মতো। একটা ঝড় যখন হয়, পরবর্তীতে কিছুটা লক্ষণ থাকে। যখন এত বড় একটা গণ অভ্যুত্থান হওয়ার ফলশ্রুতিতে দীর্ঘ 17 বছর যারা আন্দোলন বিমুখ ছিল, তারা কিন্তু অনেক বেশি আন্দোলনমুখী হয়ে উঠছে। সেই জন্য তারা আনফর্চুনেটলি কিছু হইলে আন্দোলনের দাবিতে নামছে, বিশৃঙ্খলা করছে। মব জাস্টিসের আমরা কিছু উদাহরণ দেখেছি, এবং এর পিছনে ষড়যন্ত্রকারীদের উস্কানি অবশ্যই রয়েছে। তো আমার মনে হয় যে প্রথম দিকের অবস্থান থেকে বিষয়গুলো আস্তে আস্তে কমে আসছে, এবং আমি আশা করছি যে মানে হয়তোবা আগামী 1 মাস বা 2 মাসের মধ্যে এই বিষয়গুলো আরও বেশি নিয়ন্ত্রণে চলে আসবে, এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের চাইতে খুব ভালো কার্যকর ভূমিকায় চলে আসছে। এবং আমার মনে হয় যখন পূর্ণাঙ্গভাবে রাষ্ট্রীয় আইন প্রয়োগকারী বাহিনীগুলো নিজেদের সহ কার্যক্রম শুরু করতে পারবে, সেই ক্ষেত্রে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিশৃঙ্খলা এবং অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতিগুলো, সেগুলো নিয়ন্ত্রণ করা সহজ হবে। অনেক ধন্যবাদ নাজমুল হক প্রধান। আমি একটু যুক্ত করতে চাই তার সঙ্গে, তার অবজারভেশনগুলি ঠিক আছে। আমি একটা অবজারভেশন যুক্ত করার জন্য বলছি, সেটা হচ্ছে যে পাবলিক থেকে 15-16 বছর পাবলিকের ডিমান্ড প্রকাশ করার মতো কোনো স্কোপ ছিল না। হ্যাঁ, তার নিষ্পৃত ছিল, দ্যাটস রাইট। কিন্তু বাট একটা বিষয়, এটা কখনো উচ্ছৃঙ্খল জনতা উচ্ছৃঙ্খল কখন হয়? যখন অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটা হচ্ছে একটা সরকার থেকে আরেকটা সরকারের ভোটপন্থী সরকারটা আছে, এর অন্তর্বর্তীকালীন সরকার। তো ফলে এই সরকারের সঙ্গে রাজনৈতিক শক্তির, আন্দোলনকারী শক্তির যদি গ্যাপ মনে হয়, তাই না? যেমন ধরেন এটা উপদেষ্টা নিয়োগ একটা বিদ্রোহ করতেছে, তাহলে এই যে গ্যাপটাই কিন্তু এই সমস্ত কাজগুলি করার ক্ষেত্রে উস্কে দিচ্ছে। কিন্তু রাজনৈতিক শক্তির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের যে বোঝাপড়ার যে গ্যাপটা, ইভেন কি যারা আন্দোলনকারী শক্তি, বৈষম্য ছাত্র আন্দোলন, তাদের সঙ্গে যে গ্যাপটা, এই গ্যাপটাই কিন্তু এই বিষয়গুলো উস্কে দিচ্ছে। যতক্ষণ মতো এই গ্যাপটা মিনিমাইজ না করবে, তবে এই জিনিসগুলি বাড়তেই থাকবে ডে বাই ডে। জি, আমরা আশা করি যে এই জায়গায় স্মার্টলি সব কিছু হ্যান্ডেল করবে অন্তর্বর্তী সরকার। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, এইচকুলি স্লাইড পলিটিক্স দেখা নিশ্চয় অন্য সময় আসলে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি।